সেই মেয়েটা বলল কি যে তোমার বাবা মাকে ওরা খুব কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছে। যে বাসটা শহর থেকে বাড়িতে ফিরছিল সেই বাসের ইনডাইরেক্টলি অ্যাক্সিডেন্ট করিয়েছে ওরা, এবং তোমার বাবা মা কিন্তু তখনও বাসের ভেতরে মারা গিয়ে যায়নি। তোমার বাবা মাকে জোর করে সেখানে মারা হয়েছিল, এবং মারা যাবার পরে তোমাকে যখন সেই মাদ্রাসা থেকে মাদ্রাসার হুজুর তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল না, ওইটা আসলে একজন জিন ছিল যে কিনা তোমাকে সার্বক্ষণিক প্রোটেকশন দিয়েছিল। কারণ হচ্ছে তুমি যদি একা আসতে তাহলে ওরা পথিমধ্যেই তোমাকে মেরে ফেলতো। এরপরে তুমি তো বাড়ি এসে দেখলে যে তোমার বাবা মাকে মেরে ফেলা হয়েছে। আসলে ওই শয়তান রাজ্যের বাদশাটা মেরেছিল, যার কিনা দুশ্মনী ছিল যে কেন ওই বাদশার বোনকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়নি। তারা ছিল খারাপ জিন, কেন তাদের সঙ্গে বিয়ে দিবে? বিয়েতে দিয়েছিল তোমার বাবার সঙ্গে, এবং একটা সুন্দর সংসার বোনার জন্যই তোমার বাবা বিয়ে করেছিল। কিন্তু পরবর্তীতে যে পালিত মা তোমাকে লালন পালন করতো, সেই পালিত মা সহ তোমার বাবাকেও তারা মেরে ফেলে। এই কথা শোনার পরপরই আব্দুল্লাহ রেগে একদম আগুন হয়ে যায়। তার চোখ বেয়ে গলগল করে পানি পড়তে থাকে। আব্দুল্লাহর জীবনে এরকম ঘটনা ছিল সেটা তো আব্দুল্লাহ একদমই জানতো না। আব্দুল্লাহ যে একজন জিন এবং মানুষের সন্তান সেটা আব্দুল্লাহ জানতো না। সেজন্যই আব্দুল্লাহর ছোটবেলা থেকেই তার শরীরের মধ্যে নানান পরিবর্তন সে দেখতে পায়। সে আর 8-10টা বাচ্চার মতো ছিল না। তাকে সবাই দেখলে কেমন যেন পছন্দ করত। রাত্রেবেলা সে যখন রাত্রেবেলা রাস্তা দিয়ে যেত তখন কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতো। কেন ঘেউ ঘেউ করতো সেটা আজকে সে বুঝতে পারলো। তার মধ্যে কি জিনেদের অলৌকিক ক্ষমতা আছে নাকি নেই আব্দুল্লাহ এখনো কোনোদিন পরখ করে দেখেনি। আব্দুল্লাহ সেখানে পড়ে গেল। সাইমা তাকে ধরে ফেলতে গেল, কিন্তু ধরার আগেই সে পড়ে গেল। আব্দুল্লাহ সাইমার কাছে আসলো, এসে তাকে জড়িয়ে ধরল, বলল কি যে আমার বাবা মাকে আমি যে দেখিনি, আমাকে যে এরা ইতিম করে দিয়েছে, আমার জীবনটা এমন কেন হলো? আব্দুল্লাহ চোখের পানি ঝরিয়ে কান্না করতে লাগলো এবং বলল, আমি আর বাকি সাধারণ সবার মতো জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু আমি কেন পারলাম না, আমাকে সেটা বলো। সাইমাকে আব্দুল্লাহ জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর সেই জিন মেয়েটা বলল, এটাই হয়তো নিয়তি ছিল, নিয়তি এটাই চেয়েছিল বলে হয়তো এটাই হয়েছিল। আব্দুল্লাহ বলল, তাহলে আপনাদের রাজকন্যা আমাকে কেন বিয়ে করেছে? আমি তো সাধারণ একজন লোক, আমাকে বিয়ে করার মানে কি? আমি বুঝলাম যে আমার মা একটা পরী ছিল এবং আমার বাবা একজন মানুষ ছিলেন। আমি মানুষ এবং জিনের সমন্বয়ে জন্ম নেয় একটা সন্তান। তবে সে একজন রাজকন্যা হয়ে কেন আমার সঙ্গে সংসার বাঁধতে আসলেন? আর সে যে আমাকে যেসব কথা বলেছে সেসব কথা কিসের জন্য বলল? তখন সেই জিন মেয়েটা বলল কি যে, সমস্ত কিছু বলছি, তার আগে তোমাকে তোমার মায়ের মৃত্যুর ইতিহাস সম্পর্কে জানতে হবে, আর ও কেন তোমার কাছে আসলো সেসব সম্পর্কেও তুমি জানতে পারবে। আব্দুল্লাহ তখন বলল, তাহলে ও যে আমাকে বলল যে ওর একজন এতিম, ওর বাবা ওকে দেখে না, ওর মা ওকে রেখে অনেক আগেই মারা গিয়েছে, আর ওর যে দাদি ছিল এবং ভাই বোনেরা ছিল তারা নাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন সেই জিন মেয়েটা বলল, ও শুধুমাত্র তোমার কাছে আসার জন্য এবং তোমার সঙ্গে থাকার জন্য এই কথাগুলো বলেছিল, তবে বাস্তবতা ভিন্ন। সেটা যদি তুমি জানো তাহলে হয়তো ওর ওপর যত অভিযোগ আছে সমস্ত কিছু তুমি তুলে নিবে। তখন আব্দুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, বলুন, আমি শুনতে চাই সেই ইতিহাস কি। তখন সে জিন মেয়েটা বলল, আজকে থেকে প্রায় 50 বছর আগের ঘটনা হবে। তখন তোমার বাবা পৃথিবীতে আসেনি, কিন্তু আমাদের যে রাজকন্যার ফুফু ছিল, মানে রাজার যে বোন ছিল, তার বয়স 30-40 বছর হবে, মাত্র কৈশোরে পা দিয়েছে। তখন আমাদের অঞ্চলের সাথে পাশের ওই অঞ্চলের বেশ ভালো খাতির ছিল, তারা সবসময় মিলেমিশে থাকতো। কিন্তু হঠাৎ করেই একদিন খবর আসলো যে পাশের রাজ্যের আমাদের যে সম্রাট ছিল সেই সম্রাটের বন্ধু মারা গিয়েছে। সেই সম্রাটের বন্ধু ওনার থেকে অনেক বয়স্ক ছিল, কিন্তু বংশ পরম্পরা ধরেই আমরা সবাই বেশ মিলেমিশেই থাকতাম, বন্ধুসুলভ আচরণ করতাম সবার সঙ্গে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো এর কয়েক বছর পর থেকে। ওদিনকে আমরা সবাই রথে করে সেখানে রওনা দিয়েছিলাম। যেহেতু আমি এখানকার খাস দাসী ছিলাম, সেহেতু এই বংশের সঙ্গে, এই পরিবারের সঙ্গে আমার একটা নির্বিচ্ছিন্ন যোগাযোগ আছে। যেখানে যেত এরা সেখানে আমাকে নিয়ে যেত। সেই অন্দরমহলের ভিতরে যখন সবাই শোকে বিভোর,
তখন আমরা সেখানে গিয়ে শোক পালন করছিলাম। এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটল। সেটা হচ্ছে আমাদের যে ছোট মেম সাহেব ছিলেন তার উপর একটা জিনে হামলা করে বসলো। সে তখন চিৎকার করতে করতে অন্দরমহলের দিকে ছুটে আসলো। সেটা দেখে আমাদের রাজা মশাই রেগে গেলেন এবং বললেন, কে এই বেয়াদব জিন এখানে আমাদের উপর এরকম ভাবে হামলা করেছে এবং আমার বোনের উপর এরকম দুষ্টুমি করছে। তখন ভেতর থেকে একজন দৌড়ে আসলেন। সে ছিল হচ্ছে বাদশার বন্ধুর ছেলে, মানে পাশের রাজ্যের বর্তমানে যে রাজার ভার বহন করবে ওই বন্ধুর বড় ছেলে, যে কিনা দেখতে একটু কর্কশ ধরনের ছিল এবং তার আচার ব্যবহারও খুব বাজে ছিল। এর আগেও একবার ওইখানে গিয়ে এরকম ভাবে বাজে আচরণ করেছে। তারপর সেই লোকটা ভেতর থেকে এসে তার ছেলেকে বকা দিলেন এবং বললেন, ওরা আমাদের মেহমান, ওদের সাথে এমন করো না, যাও। তখন সেই জিন ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এমনটা করব না, তবে ওকে আমার ভালো লাগে, যার কারণে আমি ওর আশেপাশে ঘোরাফেরা করি, কিন্তু ও সেটা পছন্দ করে না, এজন্য আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। সবার সামনেই এই কথা শোনার পরে তখন বাদশার ভাই বলে কি যে, এমনটা কিন্তু উচিত না, আমরা এখানে এসেছি একটা শোকের অনুষ্ঠানে, এখানে এমন কাণ্ড ঠিক না, আপনি আপনার ছেলেকে বোঝান আর ভবিষ্যতে যেন এরকম কাণ্ড না ঘটে। তখন সেই রাজার ছেলে মাফ চেয়ে ওইখান থেকে চলে গেলেন। অনুষ্ঠান শেষ করে ওইখান থেকে চলে আসলাম আমরা। সবাই আসার পরে দিন বেশ ভালোই কাটছিল। বেশ কয়েক মাস পরের ঘটনা, আমাদের বর্ডারে ওই রাজ্যের ওই শয়তান ছেলেটাকে দেখতে পাওয়া যায়, যে কিনা ওই রাজ্যের স্বঘোষিত নতুন যে রাজা ছিল তার ছেলে ছিল। সে ছিল একটু বদ টাইপের জিন। আমাদের ছোট রাজকন্যার ওপর তার নজর ছিল বরাবরই, তার বাজে নজর ছিল। সে অনেকবার ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। কারণ হচ্ছে ছেলে জিনটা ছিল প্রচণ্ড পরিমাণ বাজে এবং বখাটে ধরনের। সে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে উত্ত্যক্ত করত এবং নানানভাবে মানুষকে বিরক্ত করত। এসব বিষয় আমাদের রাজ্যের কোনো জিনই পছন্দ করত না। আর আমরা ছিলাম ধার্মিক এবং আল্লাহর পথে চলা জিন। আমরা সবসময় ধর্মকর্ম মেনে চলি এবং আমাদের শাসন কার্য একটু ভিন্ন রকম সমস্ত জায়গা থেকে। হঠাৎ করেই এসব নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। দ্বন্দ্ব বাঁধার সময়টা এমন ছিল যে ওই ঘটনা থেকে প্রায় 10 থেকে 12 বছর পরের ঘটনা। আমাদের ছোট রাজকন্যা একদিন পুকুর পাড়ে দাসীদের সঙ্গে গোসল করছিলেন। তখন সে যৌবনে পা দিয়েছে, ভালোই বড়। ওই বয়সে পুকুর পাড়ে যদি একটা ছেলে এসে এরকম ভাবে দেখে তাহলে সেটা অপরাধেরই শামিল। আর সে আমাদের বর্ডারে ঢুকেছে কোনো অনুমতি ছাড়া। তাকে এর আগে বহুবার নিষেধ করা হয়েছে, কিন্তু সেদিন একদম সরাসরি পুকুর পাড়ে বসে আমাদের রাজকন্যার গোসল করা দেখছিল। ঠিক তখনই সেখানে রক্ষীরা তাকে আটকে ফেলে এবং আটকে ফেলে তাকে কারাগারে নিক্ষেপ করে এবং তাকে ফাঁসির বিচার দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়া করানো হয়। ঠিক তখনই যখন খবর পেয়ে ওই রাজ্যের রাজা, তৎকালীন যে রাজা ছিল, মানে হচ্ছে আমাদের বাদশার বন্ধুর যে ছেলে ছিল, সে সঙ্গে সঙ্গে চলে আসে। চলে আসার পরে তখন সেখানে বলে কি যে, এত বড় সাহস, আমার ছেলেকে আটকে রেখে রাখা হয়েছে এবং তাকে ফাঁসির নির্দেশ শোনানো হচ্ছে। এত বড় সাহস, তোমাদের এত বড় সাহস দেয় কে? তোমরা ক্ষমতার দিক থেকে আমাদের থেকে অনেক নিচে আছো। এত বড় সাহস যে আমার ছেলেকে পাকড়াও করেছো, তোমাদেরকে খবর করে ছাড়বো। তারপর তাকে বসিয়ে বললেন, আপনার ছেলে কি অপরাধমূলক কাজ করেছে সেটা একবার জানতে পারলে হয়তো আপনি এরকম কথা আর বলবেন না। তখন সে বলল, কি এমন কাজ করেছে আমার ছেলে? তারপর তাকে সমস্ত কিছু বলা হলো। সে একটু মাথা নিচু করে বললেন, ও যা করেছে বেশ করেছে। এর আগে আপনাদেরকে কতবার বলেছি যে ও আপনাদের মেয়েকে পছন্দ করে, আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দিলেই তো হয় ওর সাথে, তাহলে তো এত কিছু করে না। তারপর আমাদের সর্দার রেগে গেলেন এবং বললেন, এত বড় সাহস, এত বড় অপরাধ করার পরেও আপনি বুক ফুলিয়ে এসব কথা বলছেন? আপনি এখনই আমাদের রাজ্যের সীমানা থেকে বের হয়ে যাবেন, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে আমরা বাধ্য হব। এই কথা শোনার পরে সে রাজা প্রচণ্ড পরিমাণ রেগে গেলেন এবং সেখান থেকে চলে গেল। বলল কি যে, এর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব এবং এর প্রতিশোধ আমি দেখিয়ে দেব যে কিভাবে নিতে হয়। তারা সেখান থেকে রেগে বেরিয়ে গেলেন। এরপর রাজ্যের চারপাশে কড়া পাহারা বসানো হলো। বাহিরের কোনো আশরাফুল মাকলুকাত হোক অথবা জিন হোক, অনুমতি ব্যতীত যেন প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করেও তাহলে তাকে যেন সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়, কোনো বিচার হবে না। এটা সমস্ত রাজ্যে বলে দেওয়া হলো। ওই জিন জাতি ছিল অতি যুদ্ধপরায়ণ এবং অতি দুষ্টু জিন।
তারা সমস্ত ধরনের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে শুরু করলো। রাজ্যের সীমান্তে তারা নানান সময় নানান ক্ষতি করতে শুরু করলো। আমাদের রাজা মশাই ক্ষেপে গিয়ে সেই বাদশার ছেলেকে তুলে নিয়ে আসলেন আবার, এবং বললেন, আপনাদের ছেলেকে আমরা দিব না, যা ইচ্ছা তাই করতে পারেন, আপনাদের ছেলেকে আমরা মেরে ফেলবো। যদি আর এরকম দেখেছি তাহলে আপনাদের সঙ্গে আমরা যুদ্ধে যেতে বাধ্য হব। তারপর সেখানে হঠাৎ করেই একটা ছোটোখাটো যুদ্ধ লেগে যায়। তারা হামলা করে আমাদের রাজার ওপর। রাজা ছিটকে পড়ে যায় এবং পরবর্তী সময়ে তাদের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বলে কি যে এর প্রতিশোধ যে কোনো একভাবে নিবই। আমার ছেলেকে পেটানো, তাই না? এত বড় সাহস! এরকমভাবেই দুটো বন্ধু রাজ্যের মধ্যে শত্রুতার আভাস ঘটে যায়। শত্রুতা শুরু হয় আমাদের দুই রাজ্যের মধ্যে। তখন আপনার বাবা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এবং আপনার দাদার কাছে ওয়াদা অনুযায়ী আপনার বাবার সঙ্গে আমাদের এই ছোট রাজকন্যাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আপনার বাবা যতদিন না পর্যন্ত বড় হচ্ছিল, প্রাপ্ত বয়স্ক হচ্ছিল, ততদিন পর্যন্ত তাকে কোনোভাবেই তো তুলে দেওয়া সম্ভব না। আর আমাদের রাজকন্যাও তখন সদ্য যৌবনে পা দিয়েছে। আপনার বাবা বড় হতে হতে তারও বয়স হয়ে যেত। ততদিনের অপেক্ষাই করছিল, কারণ এটা রাজা মশাই তাদের কাছে ওয়াদা করেছিলেন। সেহেতু আপনার বাবার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু সেটার জন্য 25 বছর অপেক্ষা করতে হবে। মাঝখানে আপনার বাবা আস্তে আস্তে বড় হতে থাকে এবং পড়াশোনা করতে থাকে, এবং যখন 25 বছর বয়স হয় তখন আপনার বাবার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হন। এবং আপনি পৃথিবীতে আসার আগে আপনার মায়ের পর অনেকভাবেই হামলা করা হয়েছে। মূলত হচ্ছে সেই দুষ্টু এবং খারাপ যে জিনটা ছিল, সেই জিনটা আপনার মাকে তখনও পেতে চাইতো এবং নানানভাবে তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইতো। যদিও জিনের জগৎ থেকে বাহিরে ছিল, আশরাফুল মাখলুকাত ছিল, তবুও ওই জিনটা আপনাদের ওই বাড়িতে প্রবেশ করতে পারতো না। এটার একটাই কারণ আপনার বাবা ছিল একটা হাফেজ এবং আপনার দাদা এবং তার দাদা সবাই ধর্মে খুব পারদর্শী ছিল, যার কারণে ওরা খারাপ জিন হওয়া সত্ত্বেও আপনাদের কোনো ক্ষতি সাধন কখনো করতে পারেনি। এটা এজন্যই করতে পারেনি কারণ আপনাদের ছিল অন্যরকম ক্ষমতা, মনুষ্য ক্ষমতা। কিন্তু একদিন সুযোগে পেয়ে যায়। আপনার বয়স তখন 2-2.5 বছর হবে। আপনি আপনার কপালে একটা কাটার দাগ দেখতে পাবেন। এই কাটার দাগটা কিসের জন্য জানেন? আপনার বয়স যখন 1 বছরের কাছাকাছি, তখন আপনাকে দেখে আপনার বাবা মা বুঝতে পারে যে আপনি মানুষ এবং জিন দুই ধরনের ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং মানুষের মতো আস্তে আস্তে বেড়ে উঠছেন। এরকমভাবে বেড়ে উঠবেন। একজন জিনের প্রাপ্তবয়স্ক হতে 100 থেকে 150 বছর সময় লাগে, কিন্তু আপনি তার থেকে একটু ব্যতিক্রম হলেন। 2 বছর বয়সে আপনি যা বাচ্চারা 1 বছর বয়সে করে সেটা আপনার 2 বছর বয়সে গিয়ে হলো। মানে আপনার ক্ষেত্রে প্রায় অর্ধেকেরও কম সময়ে আপনি বড় হয়ে গেলেন, যেটা কিনা জিনেদের দ্বারা সম্ভব এবং মানুষের দ্বারাও সম্ভব। কিন্তু আপনি চলে গেলেন মাঝামাঝি পর্যায়ে এবং এর পরবর্তীতে আপনাকে নিয়ে আপনার বাবা এবং মা একদিন জিনের দেশ থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সেই জিন শয়তানটা আপনাদের উপর হামলা করে এবং আপনাকে ছিনিয়ে নিয়ে যেতে চায় এবং ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় আপনার কপালে অনেক জোরে একটা আঘাত লাগে। তারপর আপনার মা সেখান থেকে নিয়ে আমাদের রাজমহলে আসে। আপনি সেখানে প্রায় 3 মাসের মতো ছিলেন। আপনাকে সুস্থ করে পুনরায় আবার বাড়িতে ফেরত দেওয়া হলো এবং আপনাদের বাড়ির আশেপাশে অসংখ্য রক্ষী জিন দিয়ে বেষ্টিত করা হলো। কারণ হচ্ছে তখন ওই শয়তান জিনটার নজর আপনার মায়ের উপর ছিল, যে কোনো সময় আপনার মাকে নিয়ে যেতে চাইতো। আপনার বয়স যখন 2.5 বছর হলো তখন আপনার বাবা মাকে একদিন খপ্পে পেল। সেদিনও তাদেরকে মারতে চেয়েছিল, কিন্তু সেই মারার ব্যর্থ হয়। কিন্তু আপনি যখন মাদ্রাসায় চলে গেলেন, কারণ আপনার বাড়িতে থাকাকালীন সময়ে অনেক ঝুঁকি ছিল, সেই জন্য আপনাকে আমাদের অঞ্চলের একটা মাদ্রাসায় নিয়ে আসা হয় এবং সেখানে আপনাকে দ্বীনি এবং কোরআন শিক্ষা দেওয়া হয়। কারণ এখানে আপনি সব থেকে বেশি নিরাপদ ছিলেন এবং এখানে থাকাকালীন অবস্থায় আপনাকে ওরা কিছুই করতে পারতো না, কারণ একমাত্র আপনি তাদের পথে বাধা ছিলেন, যার কারণে আপনাকে এইখানে নিয়ে আসা হয়েছিল। পরবর্তী সময়ে একদিন আপনার বাবা মাকে ওরা সুযোগ বুঝে হত্যা করে ফেলে। ওইখানে যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই বাসের অ্যাক্সিডেন্ট মূলত ওরাই করিয়েছিল। পরবর্তীতে আপনার বাবা এবং মা দুজনেই বেঁচেছিলেন, কারণ হচ্ছে আপনার মা খুব ইজিলি আপনার বাবাকে বাস থেকে বের করে এনে ওইখান থেকে যেতেই যাবে, তখনই অনেকগুলো জিন তাদের উপর হামলা করে। আমরা সেখানে পৌঁছানোর আগেই আপনার বাবা মা দুজনকেই সেখানে হত্যা করা হয়। পরবর্তীতে আপনাকে মাদ্রাসা থেকে ওইখানে আনা হয় এবং এরপরে ওদের উপর অনেকভাবে হামলা করা হয়েছে, কিন্তু ওরা কোনো কিছুতেই ভয় পায় না।
ওরা এখন আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আসলে ওরা আমাদের সঙ্গে অনেক বেশি ইজিলি পেরে যাবে। কিন্তু একটা বিষয় দেখে আমাদের রাজা মশাই অবাক হলেন। সেটা হলো ওরা কোনোভাবেই আপনার কাছে ভিড়তে পারছিল না, কোনোভাবেই আপনার কাছে আসতে পারছিল না। এটা কিসের জন্য সেটা আমরা পরবর্তীতে আমাদের এলাকার যে জ্যোতিষী ছিল সেই জ্যোতিষী বলল যে এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয়, এই সন্তানের কাছে আসতে হলে অনেক ক্ষমতার প্রয়োজন, যার কারণে অনেকবার হামলা করেও আপনাকে মারতে পারেনি। আমরা এর পরবর্তীতে আপনার কাছ থেকে রক্ষী সরিয়ে দেখেছি, ওরা কোনোভাবেই আপনার কাছে আসতে পারে না। আপনার কাছে কোনো একটা অদ্ভুত বেষ্টনী দিয়ে ঘিরে রাখা ছিল, যেটা ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। একবার আপনার উপর হামলা করতে গিয়েছিল, কিন্তু আপনার মামা সেই জিনিসটা দেখে অবাক হয়ে গেল, কারণ আপনার মামার কাছে যে ক্ষমতাটা নেই সেই ক্ষমতাটা আপনার কাছে আছে। এবং আপনি একটা মেডিকেল চাইল্ড, যেটাকে বলে যে সন্তান সমস্ত কিছু করতে পারে। এবং আপনার মামা ভেবে রেখেছে যে পরবর্তীর উত্তরসূরি হবেন আপনি। এবার বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ তখন বলল, কিন্তু আমি কেন পরবর্তী উত্তরসূরি হব? অনেক আরো অসংখ্য জিন আছে, তারা হতে পারে। তখন সেই মহিলা জিনটা আবার বলল, আপনি বুঝতে পারলেন না কেন রেখেছে? কারণ আপনার ক্ষমতা অন্যান্য যে কোনো জিনেদের থেকে অনেক বেশি। আপনি মানুষ এবং জিনের সমন্বয়ে মিশ্রিত জন্ম নেয় এক সন্তান, যার মধ্যে রয়েছে সীমাহীন জ্ঞান এবং জিনেদের অলৌকিক ক্ষমতা। এমন একজন রাজা যদি আমাদের অঞ্চল পেয়ে যায়, তাহলে সেই অঞ্চলের পর আর কে হামলা করবে বলুন? আব্দুল্লাহ তখন বলল, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? আপনি তো আমার থেকে অনেক বড়। তখন সেই দাসী জিনটা বলল, আপনি আমাদের ভবিষ্যৎ রাজা, আপনাকে আপনি আপনি করে বলাই শ্রেয়। তখন আব্দুল্লাহ বলল, না না, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তখন আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, কিন্তু তোমাদের রাজকন্যা সাইমা আরামান আমাকে কেন বিয়ে করলো? আর ও আমার এখানে আসার উদ্দেশ্য আমি আসলে বুঝতে পারিনি। ও কেন আমাকে মিথ্যা কথা বলে এখানে আসলো? আমি তো সেটা এখনোই বুঝতে পারছি না, আমার কাছে পরিষ্কার না। আপনি এতটুকু কথা পরিষ্কার করুন। তখন সেই দাসী মেয়েটা, জিন মেয়েটা বলল, হ্যাঁ সেইখানে আসছি, কিন্তু এর আগে এই ইতিহাস জানা আপনার জন্য জরুরি ছিল, যার কারণে আমি আপনাকে বললাম। তখন আপনার বয়স 8 কি 10 বছর হবে যখন আপনার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমাদের যে রাজকন্যা ছিল, সেই রাজকন্যা এখানে আপনার বাবা মাকে দেখতে আসে। কারণ হচ্ছে তার ফুফু ছিল, তার ফুফু ছোটবেলা থেকে তাকে অনেক বেশি আদর করত। তার যে একটা ফুফাতো ভাই ছিল সেটা সে জানতো না, আর তার ফুফু জানছে একটা মানুষ ছিল সেটাও সে জানতো না। সে রাজদরবারে থাকতো এবং সমস্ত রাজকার্য তার কাছে কোনো কিছুই ছিল না, সে ঘুরে বেড়াতো, এটা ওটা করতো। কিন্তু সেই সময় যখন আপনাকে দেখে জিজ্ঞেস করে তার বাবার কাছে, বাবা এই ছেলেটাকে? তখন তার বাবা বলে, এই ছেলেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ স্বামী, তুমি একে চিনে রাখো, তুমি একে ভালো মতো দেখো, একে তোমার পছন্দ হয়? তখন সাইমা বলে কি যে, জানি না বাবা, তবে দেখতে শুনতে ভালোই, কিন্তু ও তো একটা ছোট ছেলে। তখন সে সাইমাকে বলে, ছোট ছেলে হলেও ও আর কিছুদিনের ভিতরেই যুবক হয়ে উঠবে, তুমি দেখো, ও আর 10-12 বছর পরেই যুবক হয়ে উঠবে। তখন সাইমা তার বাবাকে জিজ্ঞেস করে, কি বলছেন আব্বাজান, এত তাড়াতাড়ি বড় হবে? আমাদের তো বড় হতে অনেক বছর লেগে যায়, আমি প্রায় 150 বছর বয়স হয়ে গিয়েছে আমার তো এত তাড়াতাড়ি হলো না, তাহলে ওর কেন হলো? তখন সেই সর্দার বললেন কি যে, ওরা মানুষ, ওদের এমনই হয়। তখন সাইমা তার বাবাকে জিজ্ঞেস করলেন, তাহলে ও কেন ফুফিজানকে বিয়ে করেছে? ওর বাবা কেন ফুফিজানকে বিয়ে করেছিল? ওর বাবা তো একটা মানুষ। তখন সে বলে, তুমি আরেকটু বড় হও, তখন বুঝতে পারবে, এখন কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তখন সাইমা বলল, বাবা আমি বড় হয়ে গিয়েছি, আমি এখনো ছোট আছি। সাইমা তখন বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমার জানতে হবে না। এরপরে সাইমা প্রায় প্রতিদিনই তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, কারণ ছোটবেলা থেকে যেহেতু বলেছে যে ও তোমার স্বামী হবে, সেহেতু ও মাঝে মধ্যেই তোমাকে এসে দেখতো। তুমি তো সাইমাকে দেখছো মাত্র 2-3 বছর হলো, কিন্তু সাইমা তোমার সঙ্গে আছে প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে, যখন থেকে তার বাবা তাকে বলেছে এটা তোমার ভবিষ্যৎ স্বামী হবে। তারপর সে তোমার উপর প্রায় নজর রাখতো। তখন আব্দুল্লাহ থামিয়ে দিয়ে বলল, থামুন, আমি মাঝে মধ্যেই আমার আশেপাশে কাউকে অনুভব করতাম, আমি দেখতাম কেউ দূর থেকে লুকিয়ে আমাকে দেখছে। সেই ছোটবেলা থেকে আমি লক্ষ্য করতাম। মাঝে মধ্যে আমার মামা যখন আমাকে দেখতে আসতেন, আমি জানতাম না যে সেটা একটা জিন ছিল, কিন্তু আমার মামা যে একটা জিন সেটা তো আমি মাত্র জানতে পারলাম।
মামার সঙ্গে একটা ছোট্ট মেয়ে আসতো, এই কি সেই মেয়ে ছিল? তখন সেই দাসীটা বললেন, হ্যাঁ, আপনার মামার সঙ্গে ও যেত শুধুমাত্র আপনাকে দেখতে যাওয়ার জন্য, এবং আপনাকে ও ছোট থেকেই পছন্দ করত। ও তখন থেকেই আপনার প্রতি একটা অনুভূতি নিয়ে বেড়ে উঠেছে এবং অপেক্ষা করেছে যে আপনি কবে বড় হবেন এবং কবে আপনি বেড়ে উঠবেন এবং কবে স্বামী হিসেবে ও আপনাকে পাবে। এরপর আস্তে আস্তে আপনি বড় হতে লাগলেন। আপনি যেখানেই যেতেন সাইমা আপনার সঙ্গে থাকতো এবং আপনাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখত এবং আমাদেরকে বলতো যে ও কবে বড় হবে, ওর কাছে আমি কবে যেতে পারবো। তারপর সেই সময়টা চলে আসলো যেদিন আপনি মাদ্রাসা থেকে বের হলেন। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে মাদ্রাসার আশেপাশে ছাড়া ও কখনোই যেতে পারতো না, যার কারণে ও অপেক্ষা করতো যে কবে আপনি মাদ্রাসা থেকে বের হবেন এবং মানুষের সমাজে এসে মিশবেন এবং ও আপনার কাছে এসে কথা বলতে পারবে। কিন্তু ও সাহস করে উঠতে পারেনি। যেদিন আপনি এই মসজিদে আসলেন সেদিন ও চেয়েছিল যে ও আপনার সঙ্গে এসে সরাসরি কথা বলবে, কিন্তু ভীষণ লজ্জা পেত এবং আমাকে বারবার বলতো যে আমি কি ওর কাছে যাব, গেলেও কি ভাববে, কিভাবে যাওয়া যায় বলেন তো, আমি কিভাবে যাব? তখন আমি ওকে বুদ্ধি দিয়েছিলাম যে তুমি একটা উপায়ে ওর কাছাকাছি যেতে পারো, সেটা হচ্ছে তুমি ওকে মিথ্যা কথা বলো এবং একজন মানুষ হিসাবে ওর কাছে যাও। ওর কাছে গেলে তখনই কেবলমাত্র তুমি ওর সঙ্গে থাকতে পারবে। তখন আব্দুল্লাহ বলল, কিন্তু এত নাটক করার কি দরকার ছিল? আপনারা চাইলে তো আমাকে এসে সরাসরি সমস্ত কিছুই বলতে পারতেন, কিংবা আপনাদের রাজ্যে নিয়ে গিয়ে সমস্ত ঘটনাই জানাতে পারতেন। তাহলে এত নাটকের কি করার কি দরকার ছিল? তখন সেই দাসী মেয়েটা বলল কি যে নাটক করার তো অবশ্যই কিছু আছে, না থাকলে তো এভাবে দুর্ঘটনা প্রবলভাবে সমস্ত কিছু ঘটে যায় না, তাই না? অবশ্যই এর মধ্যে অনেক ব্যাপার আছে। আপনাকে বলেছিলাম না আমাদের শত্রুরা তখনও সজাগ রয়েছে। আপনি যখন মাদ্রাসা থেকে বের হয়ে আসলেন, কারণ মাদ্রাসায় আপনাকে কোনোভাবেই ওরা কোনো প্রকার ক্ষতি করতে পারতো না, কিন্তু আপনি যখন মাদ্রাসা থেকে বের হয়ে আসলেন তখনই ওরা আপনার পিছু লেগে গেল এবং আপনাকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করতে থাকলো। কিন্তু আপনি হয়তো সেটা ক্ষণক্ষণেও টের পাননি, কারণ আপনার সঙ্গে সর্বক্ষণিক আমাদের রাজকন্যা সাইমা ছিল, যে কিনা আপনাকে সবসময় প্রোটেক্ট করে রেখেছে এবং আপনার আশেপাশে সবসময় একদল রক্ষী চিন থাকতো, যারা কিনা আপনাকে প্রোটেকশন দিত ওদের থেকে। ওরা আপনাকে যে কোনো সময় তুলে নিয়ে গেলে বা যে কোনো সময় মেরে ফেললে বিষয়টা একদম অন্যরকম হয়ে যাবে, যার কারণে সাইমা সিদ্ধান্ত নিল যে এখন ও আপনার সঙ্গেই থাকবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত সত্যটা না জানতে পারছেন এবং এই পৃথিবীতে আছেন ততদিন পর্যন্ত ও আপনার সঙ্গেই থাকবে। এবং আমার কথা অনুযায়ী সেদিন সাইমা মসজিদের সামনে আপনার সঙ্গে দেখা করে এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করে। কিন্তু সাইমা সেদিন বুঝতে পেরেছিল যে প্রথম দেখায় আপনি আপনার মন সাইমাকে দিয়ে বসেছেন, কারণ আপনি তো উপরে সাইমাকে দিয়ে নিচে চলে আসলেও সাইমার কথা ভাবতেন, মনে মনে বিড়বিড় করতেন এবং প্রায় অনেক দিনই এমনটা করেছেন। আপনি যে প্রথম দেখাই তাকে ভালোবেসে ফেলেছেন সেটা সাইমা খুব ভালোভাবেই জানত। পরবর্তী সময়ে ইমাম সাহেবকে যখন আমাদের ঘটনাটা জেনে গেল, ওর সাথে আপনার এখানে থাকার ঘটনা সম্পূর্ণরূপে জেনে গেল, তখন তো আর কিছু করার নেই। আমি তাকে অনুমতি দিলাম যে যাও ওকে বিয়ে করে ফেলো। সেদিন রাতে সাইমা আপনার কাছে অনুমতি চেয়েছিল যে আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি। এটা কিসের জন্য বলেছিল জানো? কারণ সাইমা চাইলে তখনই আপনাকে হ্যাঁ বলে দিতে পারত। যে 20টা বছর আপনার জন্য অপেক্ষা করেছে সে কেন একটু সময় চাইবে? কারণ হচ্ছে ও সেদিন ওর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং ওর বাবা যখন সমস্ত ঘটনা শুনতে পারলো তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ওর সঙ্গে গিয়ে থাকো এবং বিবাহ করে ফেলো। পরবর্তীতে ও যখন সমস্ত কিছু জানবে তখন আমরা এখানে এসে ধুমধাম করে তোমাদের বিয়ে দিব। তবে এটা জেনে আমার খুবই দুঃখ হচ্ছে যে এভাবে তোমাদের বিয়ে হচ্ছে। সেদিন বিবাহের অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল, হয়তো তোমরা দেখতে পাওনি, এমনকি তোমার মামাও সেখানে উপস্থিত ছিল একজন মানুষের বেশে, তুমি হয়তো চিনতে পারোনি। এবং আরও অসংখ্য জিন সেখানে উপস্থিত ছিল। এই মসজিদের আশেপাশে অসংখ্য জিন এখনও রয়েছে, যেটা তুমি কখনোই দেখতে পাওনি। কারণ হচ্ছে জিনেরা সবাইকে দেখা দেয় না, আর তোমাকে তারা অদৃশ্যভাবে প্রোটেকশন দিয়ে চলেছে। এই ঘটনাটা তোমরা যদি এলাকাবাসীর সবাই জানতো তাহলে হয়তো অনেক বড় একটা বাজে কাণ্ড ঘটে যেত, যার কারণে এলাকাবাসী এই সব সম্পর্কে একদমই অবগত ছিল না। তবে একদিন একটা ঘটনা ঘটল।
তোমাদের অঞ্চলের যে বড় হুজুর ছিল, যার মানে হচ্ছে যে সভাপতি সাহেব ছিলেন, সেই সভাপতি সাহেব একদিন দুটো জিনকে আমাদের মসজিদের ছাদে দেখতে পেলেন। এর পরের থেকেই সে জানতে পারে যে আমাদের এই মসজিদের আশেপাশে জিনেরা রয়েছে, তবে সেগুলো ভালো জিন। তাকে কিছু ঘটনা বলা হয়, উল্টে পাল্টে ঘটনা বলা হয়েছে, তবে সে বিষয়টা বুঝতে পেরেছে। শুধুমাত্র আপনাদের সেই সভাপতি ছাড়া আর কেউই জিনেদের উপস্থিতি এখানে টের পায় না। আর আপনি যে বললেন না যে সাইমা আপনাকে নানাভাবে ধোঁকা দিয়েছে, সে কোথায় যায়? সে আসলে আপনাকে রক্ষা করার কাজেই নিয়োজিত আছে। সারা রাত বসে আপনাকে পাহারা দেয়, সেটা কি আপনি জানেন? হয়তো জানেন না। আপনি জানলে হয়তো তার উপর এত বড় অপবাদ লাগাতেন না। আর ওর বাবার কাছে যায় মাঝে মধ্যে দেখা করতে, প্রতিদিন যায় না। যাবার সময় আমাকে এবং আশেপাশে আরও অসংখ্য রক্ষী জিনকে রেখে যায় আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কখন সে আপনাকে হারিয়ে ফেলবে সে সবসময় সেই ভয় থাকে। ও আপনাকে কি পরিমাণ ভালোবাসে আপনি জানেন? ও আপনার প্রাণের বিনিময়ে দুনিয়ার যে কোনো কিছুর সঙ্গে লড়াই করতে রাজি আছে। ও আপনাকে ভালোবেসে সারা জীবন আপনার সঙ্গে কাটাতে চায়। সেই ছোট থেকেই আপনাকে দেখে আসছে, আর এখন তো আপনি তার কলিজার টুকরা। এখন আপনিই বলুন সাইমা কিভাবে আপনাকে ধোঁকা দিচ্ছিল। এই কথা শোনার পরে আব্দুল্লাহর চোখ বেয়ে গল গল করে পানি বেয়ে পড়তে লাগলো। সে এটা কি করেছে? সে তার প্রাণপ্রিয় স্ত্রীর গায়ে থাপ্পড় মেরেছে, তাকে আঘাত করেছে। তার কপাল বেয়ে তখনও টপটপ করে অল্প অল্প করে রক্ত পড়ছে। আব্দুল্লাহ তখন সাইমার কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে আমার জন্য এত কিছু করেছো আর আমাকে এত পরিমাণ ভালোবাসো, সেটা আসলে আমি জানতাম না। আমি জানলে কখনোই এমনটা করতাম না। তারা একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন সাইমা বলল কি যে, আপনি সুখবর তো শুনেছেনই, আমাদের সন্তান আসতে চলেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখের সংবাদ। আমি তো আপনাকে এই ঘটনাটা জানিয়েছি, কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা, আমি যে সন্তান সম্ভাবা, সেটা আমার বাবা জানতো না। আমি বাবাকে জানানোর জন্যই আজকে সেখানে গিয়েছিলাম এবং আমি নিজের মুখে আমার বাবাকে এই সত্য কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনি আমাকে ধরে ফেলেছেন। আসলে আমি এত তাড়াতাড়ি চাইনি যে আপনি সমস্ত বিষয়গুলো জেনে যান, কারণ হচ্ছে আমার একটা সময় বা একটা প্ল্যান ছিল, যে সময়টাতে আমি সমস্ত ঘটনা বলবো এবং আপনাকে একটা নির্দিষ্ট ভালো সময় দেখে সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগেই আপনি জেনে গিয়েছেন। আপনি কি আমার প্রতি অখুশি স্বামী? আপনি বলুন। আপনি অখুশি থাকলে আমি কখনোই সুখী থাকতে পারবো না, কারণ আমি যে আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। তখন আব্দুল্লাহ বলল, আমি কখনোই তোমার প্রতি অখুশি না, আমিও তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আমাদের সন্তান আসতে চলেছে, এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? আমি সবাইকে জানিয়ে দিতে চাই এই ঘটনাটা। আমি সবাইকেই মিষ্টি খাওয়াবো এবং আমাদের সন্তান আগমনের বার্তা সবাইকে দিচ্ছি। তুমি এখানে থাকো, আমি ওর সাথে কথা বলে আসি, আমাদের যে সভাপতি আছে সবার সঙ্গে কথা বলে আসি। তারপর আব্দুল্লাহকে সাইমা থামিয়ে দিয়ে বলল, থামুন, আমাদের আর এখানে থাকাটা ঠিক হবে না। কারণ হচ্ছে আপনি যখন সমস্ত বিষয় জেনে গিয়েছেন এবং ওরাও এই বিষয়টাকে হালকাভাবে নেবে না। আমাদের এই অঞ্চল ছেড়ে খুব শীঘ্রই চলে যেতে হবে। আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের রাজ্যে, যেখানে আপনার ঠিকানা। ওইখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তবে ঘটনাটা যে এত দ্রুত ঘটে যাবে সেটা আমি ভাবিনি। সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি দ্রুত চলুন স্বামী, সেখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তখন আব্দুল্লাহ বলল, আমি এত সহজে কিভাবে এখান থেকে চলে যাব? এখানে আমি মসজিদে ইমামতি করছি, হঠাৎ করে কি চলে যাওয়া যায় নাকি? আর হঠাৎ করে কিভাবে চলে যাব কাউকে না বলে? তখন সাইমা বলল কি যে, স্বামী আপনি আমার কথা শুনুন, এখানে অনেক বড় বিপদ আসতে চলেছে। আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে। আমি বেশি দিন এখানে থাকতে পারতাম না, হয়তো খুব শীঘ্রই আপনাকে বলে দিতাম, কিন্তু তার আগেই আপনি জেনে গিয়েছেন, বিষয়টা ভালো হয়েছে। দ্রুত আমাদের এখান থেকে বের হতে হবে, প্লিজ এখান থেকে দ্রুত চলুন। আব্দুল্লাহ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত এখান থেকে যাচ্ছি, কিন্তু আমাকে অবশ্যই সভাপতি সাহেবকে জানাতে হবে, না হলে তারা যখন এসে দেখবে যে আমি এখানে নেই, তাহলে তো একটা কেমন লজ্জাজনক ঘটনা ঘটে যাবে, তাই না? তখন সেই দাসী জিনটা বলল, সেই কাজটা আমি আগেই করে ফেলেছি, সভাপতি সাহেবকে আমি সমস্ত ঘটনা খুলে বলেছি। আব্দুল্লাহ তখন বললেন, আপনি কিভাবে বললেন? আমি তো সেখানে গিয়ে আপনাকে সেখানে ওরা কিভাবে দেখলো, দেখে কিছু বলেনি? তখন সেই জিনটা বলল কি যে, আমি আপনার বেশি সেখানে গিয়েছিলাম এবং গিয়ে তার কাছে
ক্ষমা চেয়ে এসেছি আপনার তরফ থেকে, এবং আপনার বেশে সেখানে গিয়ে তার কাছে সমস্ত ঘটনা বলে এসেছি যে আমাকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে, আপনারা আমাকে ক্ষমা করবেন, পারলে অন্য একটা ইমাম দ্রুত দেখে এখানে নিয়োগ দিন, দ্রুত চলুন এখান থেকে, কারণ এখানে আমি বিপদের আভাস পাচ্ছি। আবদুল্লাহ সাইমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। সাইমা এবং আবদুল্লাহ দুজনেই বাইরে আসলো এবং তাদের পাশে অসংখ্য জিন চলে আসলো। আবদুল্লাহ প্রথমবারের মতো তার চোখের সামনে এতগুলো জিন দেখতে পারছে। এই জিনগুলো শুধুমাত্র এতদিন নয়, অনেক দিন ধরেই তার সঙ্গে আছে এবং তার আশেপাশে ঘোরাফেরা করছে। আবদুল্লাহর ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। তখন তার বয়স 10 বছর। সে তার বন্ধুদের সাথে খেলা করছিল। কোনো একটা কারণে তার কোনো একজন বন্ধু তাকে ভীষণ মারল। ঠিক তখনই সেই বন্ধুটা হাওয়ায় ভাসতে লাগলো এবং হাওয়ায় ভেসে সে কান্না করতে লাগলো এবং চিল্লাচিল্লি করতে লাগলো। আবদুল্লাহ সেটা দেখে হাসছিল। আবদুল্লাহর এখন মনে পড়ল যে কেন সেদিন তার সেই বন্ধুটা হাওয়ায় ভাসছিল। এরকম আরো অসংখ্য ঘটনা আবদুল্লাহর আছে। ঠিক তখনই সেখানে একটা রথ আসলো। সেই রথের সামনে ঘোড়ার মতো দেখতে অদ্ভুত দুটো জন্তু বাঁধা, তবে সেটা পুরোপুরি ঘোড়া না এবং গাধাও না, তবে 4 পাওয়ালা কোনো ধরনের জন্তু, সেটা আবদুল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারলো। তার পেছনে একটা রথ বাঁধা। সেই জন্তুটা সেখানে এসে থামলো। তার পেছনে বড় একটা রথের মতো জিনিস বাঁধা। তারা সেই রথে চড়ে বসলো এবং সেই রথওয়ালা ঘোড়ার গাড়ির বহর আকাশে উড়াল দিল। আবদুল্লাহ প্রথমবারের মতো আকাশে ভাসছে, নাকি এর আগে কখনো ভেসেছে সেটা আবদুল্লাহর মনে পড়ে। হয়তো খুব ছোটবেলায় তার কোনো স্মৃতির কোনায় বিষয়টা লেপ্টে আছে। হয়তো তার মায়ের সঙ্গেই ভেসেছিল অথবা অন্য কোনো কারণে। আবদুল্লাহ ছোটবেলা থেকেই জিনের দেশে আসা যাওয়া করেছে। যখন তার বাবা মা জীবিত ছিল তখন তো অসংখ্য বার গিয়েছে এবং সে যে একটা জিনের কাবিলার সাথে তাল্লুক রাখে সেটা আবদুল্লাহ এখন খুব ভালোভাবে বুঝতে পারছে। আবদুল্লাহ যে সমস্ত সময় জিন ধারা ঘিরেছিল এবং জিনেদের একটা অংশ যে সেটা আবদুল্লাহ ভালোভাবেই এখন বুঝতে পারছে। আবদুল্লাহ মেঘ কেটে সামনের দিকে আগাতে লাগছে। এই প্রথমবার সে মেঘকে ছুঁয়ে দেখল। নিচে থেকে অসংখ্য বার আকাশের দিকে তাকিয়েছে তার বাবা মাকে চিন্তা করে। কেন তার বাবা মা তাকে এতিম করে রেখে চলে গেল? কেন তার বাবা মা তাকে রেখে চলে গেল? বারবার সে শুধুমাত্র এই কথাই ভাবত। এই সেই মেঘ, এই সেই আকাশ, যে আকাশের পানে সে তার সমস্ত অভিযোগ জানিয়েছিল। তারপর হঠাৎ করেই রথটা আকাশ ভেদ করে নিচে নামতে লাগলো। সে দেখল বিশাল এক সাম্রাজ্য। তার চারপাশে শুধু ছোট ছোট ঘর আর একটা ঢিপির মতো উঁচু একটা জায়গায় সাদা রঙের বিশাল এক প্রাসাদ। আবদুল্লাহর কেন যেন মনে হচ্ছে এই প্রাসাদ সে এর আগেও দেখেছে এবং এই প্রাসাদে সে এর আগেও এসেছে। কারণ হচ্ছে তার কাছে খুব বেশি চেনা চেনা লাগছে। তাহলে কি আবদুল্লাহ এখানে এর আগেও অসংখ্যবার এসেছে তার মায়ের সঙ্গে? আবদুল্লাহর স্মৃতিতে সেই জিনিসটুকু আটকে আছে। আবদুল্লাহ দেখে অবাক হতে লাগলো। এই তো সেই মিনার, যে মিনারটা সে মাঝে মধ্যে স্বপ্নে দেখত। এই তো সেই মিনার, যে মিনারে সে অসংখ্য বার উঠেছে। তাহলে কি এইখানে তার আদিবাস ছিল? এখানেই তার মাতৃর যে স্থান ছিল, মাতৃকুল, সেইগুলো? সেই রথটা হঠাৎ করেই বাড়ির ছাদে নামলো। বাড়ির ছাদ থেকে একটা লাল গালিচা পেতে দেওয়া হলো ওপর পর্যন্ত যাওয়া অবধি। সে যে আসছে সেটা রাজ্যবাসী আগে থেকেই জেনে ফেলেছে এবং এই রাজ্যের উত্তরসূরি আসছে। আবদুল্লাহকে সবাই চেনে, শুধুমাত্র এই রাজ্যের রাজারা নয়, এই রাজ্যের প্রজারা চিৎকার দিয়ে দিয়ে আবদুল্লাহকে স্বাগত জানালো। আবদুল্লাহর হঠাৎ করে মনে হতে লাগলো সে গতদিনও বা কি ছিল আর আজকে বা কি হলো। কি তার পরিচয় ছিল আর কি তার পরিচয় হয়ে গেল? সে যে আসলেই একজন রাজা এবং উত্তরসূরি, সেটা সে কল্পনাই করতে পারছে না। এসব সে কি স্বপ্ন দেখছে নাকি অন্য কিছু? আবদুল্লাহ যখন লাল গালিচার উপর দিয়ে হাঁটছিল, তার পাঞ্জাবিটা গালিচার সঙ্গে আটকে যাচ্ছিল। সে পাঞ্জাবিটা সরিয়ে দেওয়ার জন্য সেখানে অসংখ্য জিনেরা শুধুমাত্র হাত বাড়াচ্ছিল। তার মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি আর পরনে একটা পাঞ্জাবি। তাকে দেখে সমস্ত জিনেরা হাত নাড়াচ্ছিল, যেন তাদের স্রষ্টা এসে গেছে, যেন এই তাদেরকে উদ্ধার করতে পারবে। আবদুল্লাহ ভেতরে প্রবেশ করলো। খানিকক্ষণের জন্য তার বিশ্বাসই হচ্ছিল না যে সে কোথায় চলে এসেছে। তারপর ভেতরে প্রবেশ করলো সবাই। আবদুল্লাহকে তার মামা জড়িয়ে ধরল। তার মামাকে সে এর আগে অসংখ্যবার দেখেছে এবং এখন দেখে সে কান্নায় ভেঙে পড়ল এবং সালাম দিয়ে তাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল। বলল, মামা যান, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আপনি অসংখ্যবার আমাকে দেখতে এসেছেন মাদ্রাসায়।
আমি আপনাকে অসংখ্য বার জিজ্ঞেস করেছি আপনি আমার কোন মামা। আপনি আমাকে কখনোই বলেননি যে আপনি আমার কোন মামা, কিন্তু আপনি সবসময় আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। আমার প্রয়োজনে সবসময় আপনি আমার পাশে ছিলেন। আমি যে আপনাকে কতবার খুঁজেছি আপনি জানেন? আমি আমার দাদির কাছে অসংখ্যবার জিজ্ঞেস করেছি, আচ্ছা আমার এই মামাটা কোথায়? অনেক বছর তাকে আমি দেখি না। ছোটবেলায় তো যেতেন খুব, পরবর্তীতে আর গেলেন না কেন? তখন মামা বললেন কি যে অনেক বিষয় আছে, তুমি সেটা বুঝবে না। আর মামা কি হে বেটা, আমি তো তোর শ্বশুর এখন। আব্দুল্লাহ চোখের পানি মুছে হেসে দিলেন, বললেন কি যে আপনি আমার কাছে আমার মামাই, কারণ আমি আপনাকে মামা হিসেবে চিনি। আপনার মেয়ে তো আমাকে ছল ছাতুরি দিয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। কাজটা কি ঠিক হয়েছে? আপনারা সবাই মিলে আমার সঙ্গে এরকম একটা ছল ছাতুরি করবেন সেটা আমি বুঝতে পারিনি। তখন সেখানে থাকা সবাই হেসে দিল, বলল কি যে ছল ছাতুরি নয় রে বেটা, ও তোকে ছোট থেকেই পছন্দ করত, আর ওর সঙ্গে তোর বিবাহ আজকে থেকে প্রায় 100 বছর আগে ফিক্সড হয়েছিল। বলা ছিল যে কোনো তোদের এক বংশের উত্তরসূরির সঙ্গে আমাদের রাজকন্যার বিয়ে হবে। আমার ছোট বোনের বিয়ে তো হয়েছে, কিন্তু সে সংসার টিকাতে পারিনি, কিন্তু পরবর্তীতে ওর সঙ্গে তোর বিবাহ ছোটবেলা থেকেই ফিক্সড ছিল, তুই তো সেটা বুঝতেই পারছিস। তারপর সবাই অন্তর্মহলে প্রবেশ করলো। আব্দুল্লাহ এর আগে এখানে অসংখ্যবার এসেছে, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা দেয়াল এবং সম্পূর্ণ রুমগুলো চেনা। আব্দুল্লাহ অনেক দূরের একটা জার্নি সে পেরিয়ে এসেছে। তাদেরকে সাইমার রুমে নিয়ে যাওয়া হলো। সাইমার রুমটা বিশাল বিশাল। এই রুমের মধ্যে বিশাল বড় একটা পালঙ্ক রয়েছে। রুমের পরিবেশটা সম্পূর্ণ রকম সাদা এবং নানা ধরনের পর্দা দিয়ে রুমটা সাজানো। এত দামি বিছানা, এত দামি দামি পর্দা এবং এত সুন্দর রুম আব্দুল্লাহ তার জন্মে কোনোদিন দেখেনি। এখানে পরিবেশটা ঠান্ডা। আব্দুল্লাহ রুমে প্রবেশ করেই তার কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। তখন সে সাইমাকে বলল, তুমি আমাকে এত ভালোবাসো? এত সুন্দর রাজপ্রাসাদ ছেড়ে তুমি কিনা আমার সঙ্গে এক কামরার একটা রুমে 3.5 বছর কাটিয়েছ, এত পরিমাণ ভালোবাসো? তখন সাইমা বললেন কি যে প্রাণপ্রিয় স্বামী, আমি শুধু 3.5 বছর নয়, আমি আপনার সঙ্গে 23.5 বছর যাবৎ ধরে আছি, যেটা কিনা অপেক্ষার প্রহরী গুনতে হচ্ছিল আমাকে এবং কখনো শেষই হচ্ছিল না। যখন 20টা বছর অপেক্ষা করার পর আপনাকে পেলাম, সেই লোককে আমি সামলাতে পারি? সেইগুলোর কাছে এগুলো খুবই তুচ্ছ। আমি এগুলো চাই না, আমি শুধু আপনাকে চাই। তারপর আব্দুল্লাহ সাইমাকে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে রাখলো। আব্দুল্লাহ সাইমার পেটে হাত রাখলো। হঠাৎ করেই সাইমার পেট থেকে আব্দুল্লাহ একটা লাথির অনুভব করতে পারলো এবং বলতে লাগলো, তোমার ছেলে বা মেয়ে ভিতর থেকে লাফালাফি শুরু করে দিয়েছে এখনই, পরবর্তীতে কি হবে খোদা মালুম। তারপর তারা একে অন্যকে অনেকক্ষণ সময় জড়িয়ে ধরে রাখলো। কিছুক্ষণ বাদে সেখানে সেই দাসীটা প্রবেশ করলেন, বললেন কি যে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দ্রুত খাবার টেবিলে চলে আসুন। আব্দুল্লাহ ঘুরে ঘুরে দেখতে লাগলো। এখানের সমস্ত কিছুই একদম মানুষ সমাজের মতো। মানুষেরা যেরকম লাক্সারি জীবনযাপন করে, এখানে সমস্ত কিছুও সেরকম। কিন্তু আব্দুল্লাহ এখানে এসেছে সবেমাত্র কয়েক ঘন্টায় পেয়েছে। আব্দুল্লাহ যখন টেবিলে খেতে গেল, দেখতে পেল নানান ধরনের ফল, মন্ডা, মিঠাই এবং অসংখ্য রকমের চমৎকার চমৎকার সব খাবার, যেগুলো আব্দুল্লাহ তার ছোটবেলা থেকেই আক্ষেপ নিয়ে বড় হয়েছে যে এগুলো সে কবে খেতে পাবে এবং কবে তার অনেক টাকা পয়সা হবে। কিন্তু হঠাৎ করে তার জীবনটা এমন পরিবর্তন হয়ে যাবে আব্দুল্লাহ কখনো ভাবতে পারেনি। আব্দুল্লাহ খাওয়া শুরু করলো, খাচ্ছিল, খুব মজা করে খাচ্ছিল। হঠাৎ করেই তার দাদির কথা মনে হতে লাগলো। তার দাদি সারা জীবন তাকে ছোটবেলা থেকেই কষ্ট করে মানুষ করেছে, কিন্তু তার দাদিকে যদি সে এইসব খাবার খাওয়াতে পারত তাহলে কতই না ভালো লাগতো। তারপর আব্দুল্লাহর হঠাৎ করে মনে পড়ে গেল। সে সাইমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা সেদিন যাবার পরেই আমার দাদি হঠাৎ করে মারা গেল কেন? আমি সেটাই বুঝতে পারলাম না। তখন সাইমা বলল, সেদিনকে যখন আমি আপনাদের বাড়িতে গেলাম তখন আপনার দাদি আমাকে দেখে চিনতে পেরেছিল, কারণ এর আগে অসংখ্যবার আপনাদের বাড়িতে আমার যাওয়া হয়েছে, যার কারণে আপনার দাদি দেখেই আমাকে চিনতে পারে। তবে আপনি তো জানতেন না যে আমি একটা পরী, এবং এই বিষয়টা আপনার দাদি জানতে পারে, কারণ সে বুঝতেও পারে, কারণ সে ছোটবেলা থেকে দেখেছে এবং আপনার সঙ্গে এই যে আমার বিবাহ ঠিক হয়েছিল সেটা সে জানত। সেই খুশিতেই দাদি ওই দিন রাতে স্ট্রোক করে এবং স্ট্রোকের মাঝেই সে মারা যায়। এটা বেশ ভেবে আমি অনেক বেশি আনন্দিত ছিলাম যে দাদিকে আমি অনেক বছর পরে দেখতে পাচ্ছি, কিন্তু ওই দিন রাতে আমি খুবই ব্যথিত হয়েছিলাম, কারণ এত খুশি সে নিতে পারেনি। সে এটাই চেয়েছিল যে আপনার সঙ্গে আমার বিবাহ হোক। কিন্তু পরবর্তী দিনে দাদির এরকম মৃত্যু সংবাদ শুনে আমি নিজেই প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়েছিলাম। তবে আজকে যদি দাদি আমাদের সঙ্গে থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? আব্দুল্লাহ তখন বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ,
আমি তো দাদির কথাই ভাবছিলাম, তবে দাদি যে এত দ্রুত আমাকে ছেড়ে চলে যাবে সেটা আমি কখনো ভাবিনি। পরিবারের সবাই মিলে বসে খাচ্ছিল। আব্দুল্লাহ তার মামাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, ওই যে কোন একটা জিনের কথা শুনলাম যে কিনা আমার মাকে মেরেছে? এই কথা শোনার পরে জিনের বাদশার মুখ একদম কালো হয়ে গেল। সে বলল, ওই শয়তানটার কথা আমাদের মুখে আনবে না, কারণ হচ্ছে ওকে যতদিন না পর্যন্ত আমি না মারবো ততদিন আমার শান্তি হবে না। তাই বলে সে খাওয়া রেখে ওখান থেকে চলে গেল। সবাই থমকে গেল। আব্দুল্লাহ ভাবতে লাগলো, মামা এমনটার কথা বলল, আসলে কি এই রাজ্য সংকটাপন্ন অবস্থায় রয়েছে? মামার মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। আব্দুল্লাহ খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো। নিজের রুমে এসে তারা শুতে যাবে, তখন সে সাইমাকে বলল, তুমি ঘুমিয়ে পড়ো। আব্দুল্লাহ বারান্দার কাছে এসে বাইরের দিকে তাকালো। ঘন জ্যোৎস্না উঠেছে, আকাশে ছোট ছোট তারা দেখা যাচ্ছে। হঠাৎ করেই দূরে একটা আলো দেখতে পেল। আলো দেখেই আব্দুল্লাহর শরীরের মধ্যে একটা অন্যরকম শক্তি চলে আসলো। সে দূরের জিনিসও কাছে দেখতে পাচ্ছে। এটা কি তার বিশেষ কোনো ক্ষমতা, নাকি এখানে আসার পরেই তার মধ্যে এমন ক্ষমতা চলে এসেছে? আব্দুল্লাহর সামনের দিকে যখন তাকালো, সে দেখতে পেল একটা জিন তাদের সীমানায় এসে হুঙ্কার দিচ্ছে। আব্দুল্লাহর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। তারপর সে যখন চোখ খুললো, সে দেখলো সামনে কিছু নেই। আব্দুল্লাহর সঙ্গে এটা কি ঘটছে? আব্দুল্লাহ কি করবে এখন? তার মাথায় কিছু ঢুকছে না। এটা কি ছিল আর সে কি দেখলো? সে কিছু বুঝতে পারছে না। তাহলে কি সেই দাসীর জিনটা সত্যি কথাই বলেছিল? তার মধ্যে কি জিনেদের ক্ষমতা আছে নাকি নেই? প্রিয় দর্শক, এই গল্পের পরবর্তীতে কি হয়েছিল সেটা আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম। আব্দুল্লাহর কি হয়েছে বা আব্দুল্লাহর পরবর্তী সময় কি ঘটবে আব্দুল্লাহর সঙ্গে, সেটা আমরা পরবর্তী এপিসোডে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গল্পের পূর্ববর্তী এপিসোডগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে সেই এপিসোডগুলো দেখে আসতে পারেন, অথবা চ্যানেলে ঢুকেও সেই এপিসোডগুলো দেখে আসতে পারেন। আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করুন।